গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমাদের চলছিল লক্ষ্মীকান্ত সিরিজ। আমি তোমাদের আর কে স্যার। আমরা ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্ত সিরিজ পড়ছিলাম। তার মধ্যে আমাদের একটা চ্যাপ্টার হয়ে গেছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তোমাদেরকে বলে দিয়েছি, তোমাদেরকে আমি নোটস প্রোভাইড করে দেবো, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা থাকবে তারা সেই নোটসটা পেয়ে যাবে আর কি। দেন এখন বলতে দুদিন ধরে, দুটো ক্লাস ধরে আমি কিন্তু স্যালেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াচ্ছিলাম। তার মধ্যে দুটো দুটো দিন আমি পড়িয়ে দিয়েছি, আজকে থার্ড ডে। আজকে হয়তো তোমাদের স্যালেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট হয়ে যাবে, এন্ড দেন পরের দিন নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করবো ইন্ডিয়ান পলিটির। তোমাদের সবার ভ্যালুয়েবল কমেন্টস গুলো আমি দেখেছি, খুব ভালো লেগেছে। তোমরা সবাই নোট করতে থাকো, আর একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেই বেসিসে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি প্র্যাকটিস সিরিজ নিয়ে আসবো যখন 5টা-6টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, দেন আমি 5টা-6টা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করাবো। সেটা ইউপিএসসি লেভেলের হবে, বিসিএস মেন্সের হবে, স্টেটের যে কোনো এক্সামিনেশনের জন্য হবে, তার সাথে সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামিনেশনের জন্য হবে। চলো তাহলে আজকে আমাদের সেশনটা স্টার্ট করে দিচ্ছি। আমাদের চ্যাপ্টার চলছিল, আমরা জানি কি চ্যাপ্টার চলছিল, সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা আমাদের চ্যাপ্টার চলছিল, তাই তো। এর মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট পড়ে নিয়েছিলাম। আজকে রেস্ট অফ দ্য যে পয়েন্টগুলো আছে সেগুলোই আমরা পড়ব। রেস্ট পয়েন্টের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আছে একটা, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। জিনিসটা কি সেটা শুনবে তোমরা। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে ভারতবর্ষে যারা ভারতীয় নাগরিক আছে তাদের যদি বয়স 18 বছর হয়ে যায় তাহলে তারা ভোটাধিকার পাবে, মানে ভোট দিতে পারবে। 3টে ভোট হয় আমাদের, লোকসভার ভোট হয়, বিধানসভার ভোট হয়, এন্ড আমাদের গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির ভোট হয়। এই 3টে ভোটে আপনি যদি ভারতীয় সিটিজেনশিপ হন, ভারতীয় নাগরিক হন, তাহলে 18 বছর হয়ে গেলে আপনার এই ভোটাধিকার আছে। এটাকে বলে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এর কিছু কাহিনী আছে, সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। ইনিশিয়াল লেভেলে আমরা পড়েছিলাম 10% ইন্ডিয়ানকে ব্রিটিশরা রাইট টু ভোট দিয়েছিল। এটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে পড়েছি, রাইট টু ভোট। পরে ব্রিটিশরা এটাকে 13% করে দেয়। ঠিক আছে স্যার, এটা ব্রিটিশ প্রি ইন্ডিপেন্ডেন্সের কাহিনী, স্বাধীনতার আগের কাহিনী। ঠিক আছে, এটা ব্রিটিশ ইন্ডিয়ার কাহিনী বলছি। পরে আমাদের 1928-এ নেহেরু রিপোর্ট আসে। নেহেরু রিপোর্ট কেন? আমাদের যখন সাইমন কমিশন আসে, সাইমন কমিশনের আগে আমি বলেছিলাম আমাদের ডিমান্ড ছিল কনস্টিটিউশনের ডিমান্ড গুলো। এবার তখন যিনি ভাইসরয় ছিলেন, ভাইসরয়ের সাথে একজন ছিলেন, উনারা আমাদেরকে হিউমিলিয়েশন করেছিলেন, অপমান করেছিলেন ভারতীয়দেরকে, এই বলে কি ভারতীয়রা অশিক্ষিত আছে, এরা নিজের কনস্টিটিউশন বানাতে পারবে না, ভারতীয় সংবিধান বানাতে পারবে না, তবু একটা নিজের সংবিধান চাইছে, এই বলে আমাদেরকে অপমান করা হয়েছিল। এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তখন যে ছিল তাদেরকে খুব খারাপ লেগেছিল। দেন তারা একটা কমিটি গঠন করে, এন্ড সেই কমিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয় মতিলাল নেহেরু, জওয়াহরলাল নেহেরুর বাবা। মতিলাল নেহেরু একটা রিপোর্ট সাবমিট করে, ওই রিপোর্টে বলা হয় ভারতীয় সংবিধান কিরকম দেখতে হবে, কি কি রাইটস দেব। ফর দ্য ফার্স্ট টাইম মতিলাল নেহেরু রিপোর্টে আমাদের রাইট টু ভোটকে ইউনিভার্সাল বলে। ইউনিভার্সাল মানে যতগুলো ভারতীয় আছে যাদের বয়স আছে, তাদের বয়স হয়ে গেলে তারা ভোটাধিকার ভোট দিতে পারবে, এটা নেহেরু রিপোর্টে বলা হয়।
এই নেহেরু রিপোর্ট এর আরো একটা কাহিনী যে 1928 এ সাইমন কমিশনের অ্যাকশনের জন্য 1928 এ সাইমন কমিশন কবে এসেছিল আমাদের 1927 এ, কিন্তু 28 এ সাইমন কমিশন এসেছিল 1927 এ, কিন্তু 28 এ স্যার বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর আমাদের ভোটের বা এই জিনিসটাকে বলে কি ভোটাধিকার আমাদেরকে তো দিতেই হবে, যেহেতু আমরা ভারতীয় আছি, ম্যাক্সিমাম পরিমাণে দিতে হবে। এর আরো একটা ফ্র্যাকশন হয় 1931 এ করাচি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সেশন অফ আইএনসি, এখানে এই ভোটাধিকার সম্বন্ধে ইকুয়ালিটির কথা বলা হয়। কার কথা বলা হয়? যতগুলো ভারতীয় আছে তাদের কোনো ধর্ম টর্ম জাতি কিছুই দেখা হবে না, সবাইকে ইকুয়াল বেসিসে আমরা কি দেব? ভোটাধিকার দেব। এটা ছিল ব্যাকগ্রাউন্ড স্টোরি ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজের। এটা এই কাহিনীটা মনে রাখবে। এবার কি হয়, আমরা যখন 15th অগাস্ট 1947 এ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, এন্ড আমাদের সংবিধান 26 জানুয়ারি 1950 তে যখন আসে, কমেন্স ইন ফোর্স হয়, দেন সেখানে আমরা ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিই। এডাল্ট ফ্র্যাঞ্চাইজ ভারতীয় সিটিজেনকে, যারা যারা ভারতীয় নাগরিক আছে তাদেরকে আমরা প্রোভাইড করে দিই, তাদেরকে আমরা প্রোভাইড করে দিই। ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজ তখন আমরা যে দিয়েছিলাম এই 26 জানুয়ারি 1950 তখন এজ রাখা হয়েছিল 21 ইয়ার্স। যে সব ভারতীয় নাগরিকদের বয়স 21 বছর হয়েছে তারা ভোটাধিকার পাবে। তার ধর্ম কি থাকুক ডাজন্ট ম্যাটার, তার জাতি কি থাকুক ডাজন্ট ম্যাটার, সে কোথাকার মানুষ আছে, পশ্চিমবঙ্গের না মহারাষ্ট্রের, ডাজন্ট ম্যাটার। আপনি ইন্ডিয়ান আছেন, আপনার বয়স 21 বছর আছে, আপনি ভোটাধিকার পাচ্ছেন, আপনি ভোট দিতে পারবেন। এটা বলা হলো 26 জানুয়ারি 1950 সালে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে। পড়ে গিয়ে 18 ইয়ার্স আমরা করে দিই, 18 ইয়ার্স আমরা করে দিই। সেটা কবে করি? সেটা আমরা করি 1989 এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এরপর থেকে 1989 এর পর থেকে যাদের বয়স 18 বছর হবে, 18 বছর যাদের বয়স হয়ে গেছে তারা ভারতবর্ষে ভোটাধিকারের অধিকারটা পাবে। শর্ত হচ্ছে তাকে ভারতীয় সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। এটাই ছিল ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজ। কেন এই জিনিসটা করা হয়? এই জিনিসটা করা হয়েছে ইকুয়ালিটির জন্য। কি আমরা যে ভারতীয় আছি, আমরা ভারতীয় বলেই আমরা এই 18 বছর বয়সে ভোট দেওয়ার অধিকার পাবো। এখানে কোন ধর্মের আপনি আছেন, কোন জাতির আছেন, কোথাকার মানুষ আছেন, আপনি কোথায় কি পেশায় আছেন, কি করছেন, ডাজন্ট ম্যাটার। আপনি ভারতীয় আছেন, আপনার বয়স 18 বছর হয়ে গেছে, আপনি ভোটাধিকার পাবেন। যতগুলো ইলেকশন হবে ইন্ডিয়ার মধ্যে, আপনার বয়স আছে 18 বছর, যান আপনি ভোট দিয়ে আসুন। রাইট টু ভোট বলা হয় ওটাকে। এটাই ছিল ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এখানে ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে যাদের বয়স 18 বছর হয়ে গেছে এন্ড ভারতীয় আছেন, আপনার আর কোনো কিছু লাগবে না, আপনি যান এন্ড ভোট দিয়ে আসুন। এই ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজের আগে আমাদের ব্রিটিশরা লিমিটেড ফ্র্যাঞ্চাইজ দিচ্ছিল, সেটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এ পড়ে নিয়েছি। আই হোপ পিকচার ইজ ক্লিয়ার। ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজের পর আমাদের আরো একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে আপনার ফ্র্যাটার্নিটি।
ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ববোধ। হোয়াট ইজ ফ্র্যাটার্নিটি? আপনি যদি বলেন ফ্র্যাটার্নিটি কি, তাহলে ফ্র্যাটার্নিটি হচ্ছে আপনার সিঙ্গেল সিটিজেনশিপ। কিভাবে সিঙ্গেল সিটিজেনশিপ আপনার ভ্রাতৃত্ববোধকে বাড়াচ্ছে? এটা লাইক ইউএসএ, সরি লাইক ব্রিটিশদের মতো, ব্রিটিশদের সিঙ্গেল সিটিজেনশিপ আছে। আনলাইক ইউএসএ ডুয়েল সিটিজেনশিপ আছে। ইউএস এর ক্ষেত্রে যে স্টেট গুলো আছে, আপনি যদি ক্যালিফোর্নিয়া স্টেটের হন তাহলে ক্যালিফোর্নিয়ার একটা সিটিজেনশিপ থাকবে, দেন আপনার ইউএস এর একটা সিটিজেনশিপ থাকবে। বুঝে গেছেন? আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ। আপনি পশ্চিমবঙ্গের মানুষ আছেন বলে আপনার আলাদা সিটিজেনশিপ, এন্ড ভারতীয় হওয়ার জন্য আপনার আলাদা সিটিজেনশিপ থাকবে না। আপনি ভারতীয় আছেন, আপনি পশ্চিমবঙ্গের বাঙালি হন, বিহারের বিহারি হন, ইউপির মানুষ হন, মহারাষ্ট্রের মারাঠি হন, গুজরাটের গুজরাটি হন, ডাজন্ট ম্যাটার। আপনি ভারতীয় আছেন, আপনাকে একটাই সিটিজেনশিপ, আপনি এটা ভারতীয় হিসাবে পরিচয় পাবেন। সিঙ্গেল সিটিজেনশিপ কিভাবে আমাদের এই ভ্রাতৃত্ববোধকে বাড়িয়ে দিচ্ছে, এটা হচ্ছে এখানে দেখুন। আপনি এখানকার মানুষ হন বা এখানকার মানুষ হন, আপনি এখানকার মানুষ হন বা এখানকার মানুষ হন, আপনি এখানকার মানুষ হন বা এখানকার মানুষ হন, আপনি এখানকার মানুষ হন বা এখানকার হন, এখানকার হন বা এখানকার, যেখানকারই হন, আপনার পাসপোর্টে লেখা থাকবে রিপাবলিক অফ ইন্ডিয়া। কোন শর্তে ওয়েস্ট বেঙ্গল, গুজরাট এইসব নাম লেখা থাকবে না, রিপাবলিক অফ ইন্ডিয়া, আপনি ইন্ডিয়ান রিপাবলিকের লোক আছেন। এই সিঙ্গেল সিটিজেনশিপটা আপনার মধ্যে ভ্রাতৃত্ববোধ যে ঢুকিয়ে দেয়। কিভাবে? আমরা আমাদের সাথে কোনো টিমের যদি ম্যাচ হয়, তাহলে সেখানে আমরা নিজেদের জাতি, ধর্ম, বর্ণ এই সব ভুলে গিয়ে নিজেকে ফিল করি আমরা ভারতীয় আছি। এই জিনিসটাই ফ্র্যাটার্নিটি দিয়ে দেয়। ব্রিটিশদের ক্ষেত্রে আমাদের মতো সিঙ্গেল সিটিজেনশিপ আছে, ইউএস এর ক্ষেত্রে ডুয়াল সিটিজেনশিপ মানে দুটো সিটিজেনশিপ আছে। ওদের ক্ষেত্রে একটা স্টেটের সিটিজেনশিপ আছে, ওদের ক্ষেত্রে একটা দেশের সিটিজেনশিপ আছে। আমাদের ক্ষেত্রে একমাত্র দেশের সিটিজেনশিপ আছে। দেন তারপরে আছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। ইন্ডিপেন্ডেন্ট বডি সেই বডিগুলো, কালকেও বলেছিলাম আমি, এটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টের ক্ষেত্রে কি হবে? একটা থাকবে লোকসভা, একটা থাকবে রাজ্যসভা। একজন থাকবেন কে? প্রেসিডেন্ট। এটাই তো হচ্ছে পার্লামেন্ট। এটাই তো হচ্ছে পার্লামেন্ট, তাই না? এটাকে বলা হয় পার্লামেন্ট। এবার ইন্ডিপেন্ডেন্ট বডিজ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট বডিজ মানে এই যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট যাদেরকে অ্যাপয়েন্ট করে, পার্লামেন্ট যাদেরকে অ্যাপয়েন্ট করে ওর স্যালারি দেয়, কাদেরকে দেয়? ক্যাগ। ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। শর্ট ফর্ম লিখে দিচ্ছি, টাইম বাঁচবে। দেন তারপরে কাকে অ্যাপয়েন্ট করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারপর কাকে অ্যাপয়েন্ট করে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কে। তারপর কাদের স্যালারি অ্যাপয়েন্টমেন্ট অ্যালাউন্সেস দেয়? স্টেট পাবলিক সার্ভিস কমিশন কে। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। এরা অলওয়েজ রেসপন্সিবল থাকে পার্লামেন্টের কাছে, কোন সরকারের কাছে এরা রেসপন্সিবল থাকে না। বুঝে গেলেন?
পার্লামেন্টের কাছে যারা রেসপন্সিবল থাকবে তাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বডিজ। পরেরটা হচ্ছে আমাদের এমার্জেন্সি প্রভিশন। এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি প্রভিশন। ওকে স্যার, এমার্জেন্সি প্রভিশন কি? ভারতীয় সংবিধানে তিন ধরনের এমার্জেন্সির কথা বলা হয়েছে। একটা আছে ন্যাশনাল এমার্জেন্সি, ইউ এ মানে হচ্ছে আন্ডার আর্টিকেল, ইউ মানে আন্ডার, এ মানে আর্টিকেল, অলওয়েজ মনে রাখবে আন্ডার আর্টিকেল 352। দ্বিতীয় হচ্ছে প্রেসিডেন্ট রুল, অনেকগুলো বইয়ে এটাকে স্টেট এমার্জেন্সি বলে, আপনারা প্রেসিডেন্ট রুল বলবেন। কেন বলবেন পরে গিয়ে যখন আমি পড়াবো তখন বুঝবেন আপনারা। স্টেট এমার্জেন্সি। এটা আন্ডার আর্টিকেল কত নম্বরে আছে? 356। ঠিক আছে, দেন ফিনান্সিয়াল এমার্জেন্সি। আন্ডার আর্টিকেল 360। এই তিনটে এমার্জেন্সির কথা আমাদের ভারতীয় সংবিধানে বলা হয়েছে। এবার এই এই যে এমার্জেন্সি গুলো কি কি, এক একটা এমার্জেন্সি পড়ানোর জন্য তিনটে বা দুটো করে ক্লাস লাগবে আপনাকে। আপনার যখন চ্যাপ্টার পড়ানো হবে, ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সবগুলো আমি যেরকম ভাবে পড়াচ্ছি ইনডেপথ। এখন তো ক্লাস স্টার্ট হয়েছে, এরপরে যতই ক্লাস আরো এগোবে আরো ডিটেলসে খুবই আলোচনা করা হবে। আমি সেই জন্য বলেছি এই কোর্সের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে আপনার ইউপিএসসি প্রিলিমসও হবে এন্ড বিসিএস মেন্সও হবে। আমি জাস্ট লক্ষ্মীকান্ত স্যারের যে বুকটা আছে ওটাকেই পড়িয়ে দিচ্ছি, আমি কিছু বাদ দেব না আপনাদের। এখানে আপনি মনে কিভাবে রাখবেন এমার্জেন্সি গুলো তার একটা সূত্র দিয়ে দিচ্ছি আমি। যদি আপনি বলেন স্যার ন্যাশনাল এমার্জেন্সি আছে, সেটা আমার একটা মনে থাকলেই হলো। ন্যাশনাল এমার্জেন্সি কি আপনারা কষ্ট করে মনে রাখলেন? ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে? আপনারা বলবেন স্যার 352 আর্টিকেলে আছে। দেন তারপরে এই 352 +4 যদি করেন দেন কত আসে? 356। এই 356 কি হচ্ছে? প্রেসিডেন্ট রুল। মনে রাখার জন্য এটা বলে দিলাম আপনাদেরকে। দেন এই 356 এর সাথে 356 এর সাথে আপনি 4 এড করেন, দুটোই 4 অ্যাড করে চলে যান। এটা কত আসবে? 360। এন্ড এই 360 কি হচ্ছে? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ও ফিনান্সিয়াল এমার্জেন্সি। বুঝে গেলেন? এটা মনে রাখার পদ্ধতি আপনাদের, আপনারা এই শর্ত অনুযায়ী এগুলোকে মনে রাখবেন। তাহলে এমার্জেন্সি প্রভিশন ডান। এরপরে আমাদের ফ্রি টায়ার গভর্নমেন্ট।
থ্রি টায়ার গভর্নমেন্ট। থ্রি টায়ার গভর্নমেন্টের মধ্যে আমরা জানি আমাদের কি কি গভর্নমেন্ট আছে। আমাদের একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না স্যার? একটা আছে স্টেট গভর্নমেন্ট, এন্ড আরো একটা হয় লোকাল গভর্নমেন্ট। আমাদের এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর এই যে স্টেট গভর্নমেন্ট, এটা আমাদের 1950 মানে 1952 সালে ইলেকশন হয়েছিল থেকে 92 অবধি এরা চলেছে। স্টেট গভর্নমেন্ট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আমরা নিতাম, রিক্রুট করতাম এবং দেশ চালাতাম। পরে গিয়ে 1992 আমাদের কনস্টিটিউশনে দুটো অ্যামেন্ডমেন্ট করি। 73rd CAA এর মাধ্যমে আমরা পঞ্চায়েতি রাজকে ইন্ট্রোডিউস করাই আমাদের ইন্ডিয়ার মধ্যে, দেশের মধ্যে পঞ্চায়েতি রাজ সিস্টেম। এন্ড দেন তারপরে হয় 74th CAA এর মাধ্যমে আমরা মিউনিসিপ্যালিটিকে ইন্ট্রোডিউস করাই, মিউনিসিপ্যাল সিস্টেম বলতে পারেন আপনারা। 1992 এটা করায়। এই যে আপনার লোকাল গভর্নমেন্ট আছে, এই লোকাল গভর্নমেন্টটাই হচ্ছে এটা, বুঝে গেলেন? তাহলে থ্রি টায়ার গভর্নমেন্টের এই হচ্ছে ফরমেশন। এর আরো একটু কাহিনী আছে। গান্ধীজি চেয়েছিলেন গ্রাম স্বরাজ যোজনার মাধ্যমে, গ্রাম স্বরাজ যোজনার মাধ্যমে লোকাল গভর্নমেন্ট ফরমেট করতে, লোকাল গভর্নমেন্টকে লোকাল মানুষগুলোর দায়িত্বে দিয়ে দিতে কি আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, দেন আমাদের দেশে গরিবী পভার্টি খুবই হাই আছে, তারপরে আমাদের দেশে শিক্ষার হার খুবই কম আছে। এক্ষেত্রে দেশকে যদি এগিয়ে নিতে চান তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামে মানে ভারতবর্ষের নিচু স্তরের যারা মানুষ আছে তাদেরকে তাদের আন্ডারে একটা গভর্নমেন্ট বানিয়ে দেওয়া, কি তারা নিজেদের মতো করে একজন লিডারকে চুজ করবে আর উনাদের লিডার উনাদের সাপেক্ষে উনাদের যা যা ডিজায়ার আছে, যা যা দরকার আছে সেই দরকারি কাজগুলোকে আরামসে করবে। সেটা ছিল গ্রাম স্বরাজ যোজনা, গান্ধীজির ডিমান্ড। এই লোকাল গভর্নমেন্টটা আমরা কিন্তু টিল 1992 অবধি নেইনি। আফটার 1992 আমরা লোকাল গভর্নমেন্টকে আবার তিনটে ভাগে অ্যাকসেপ্ট করে নিই। এই তিনটে ভাগ কি কি? ফার্স্ট আছে আমাদের জেলা পরিষদ, দেন আছে আমাদের পঞ্চায়েত সমিতি, দেন আছে আমাদের গ্রাম পঞ্চায়েত। আর এই জিনিসটাই সেম মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও আমরা ভাগ করে নিই। মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন করি, মিউনিসিপ্যালিটি করি এন্ড কাউন্সিলর করি, এই জিনিসটা আমরা ভাগ করি। গান্ধীজির ডিমান্ডের সাপেক্ষে আমরা এই 1992 এই দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে পঞ্চায়েতি রাজ কমিশন और পঞ্চায়েতি রাজ সিস্টেম এন্ড মিউনিসিপ্যাল সিস্টেমকে অ্যাডপ্ট করে নিই। এটা ছিল থ্রি টায়ার গভর্নমেন্ট। এটা ছিল আমাদের সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলো এটাই ছিল। আজকে তোমাদের দুটো চ্যাপ্টার শেষ, একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে দিয়েছি এন্ড সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আজকে কমপ্লিট হয়ে গেল। পরের দিন আবার নতুন চ্যাপ্টার প্রিএম্বল নিয়ে আসবো,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো আমার কমেন্ট সেকশনে ড্রপ করবে, and যতটা পারবে ক্লাসগুলোকে শেয়ার করবে। হ্যাভ এ গুড ডে।